Good morning, dear learners and viewers. Welcome to my online class. This is Mohammad Nurul Islam Niloy, Assistant Teacher at Khali High School, Galachipa, Putuakhali. Today I am going to take a class on English grammar. Actually, I would like to focus on uh, assertive interrogative sentence. That means transformation of sentence. Dear learners, let's go to our main session. Okay, look at the board first. Here you have noticed some writings on board. Am, is, are, was, were, have, has, had, can, could, shall, should, may, might, need. Dear learners, you have already got my point. What I am going to do. এখানে আমি কতগুলো অক্সিলিয়ারি ভার্ব নাম লিখেছি। সেগুলো বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল অক্সিলিয়ারি ভার্ব। তো এগুলোর নাম লেখা আছে এখানে। তোমরা নিশ্চয়ই এই ভার্বগুলো চিনো। তো এই ভার্বগুলো যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, আমরা সেই সেন্টেন্সটিকে কিভাবে ইন্টারোগেটিভ করব সেটি আমি এখন দেখাবো। ডিয়ার লার্নার্স, লেটস সি। এখানে এই অক্সিলিয়ারি ভার্বযুক্ত সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম হলো, এই অক্সিলিয়ারি ভার্ব যাই থাক না কেন, এই অক্সিলিয়ারি ভার্ব যদি সেন্টেন্সে এককভাবে থাকে কিংবা কোনো মেইন ভার্বের সহযোগী হিসাবে থাকে, যেভাবেই থাক, এই ইন্টারোগেটিভ করতে গেলে এই ভার্বগুলো প্রথমে চলে আসবে। আমি প্রথমে লিখব স্ট্রাকচার অক্সিলিয়ারি ভার্ব প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস নো নট। এইটুকু প্রযোজ্য হবে যদি এই অক্সিলিয়ারি ভার্বযুক্ত সেন্টেন্সটি হাবোধক হয়। তখন ইন্টারোগেটিভ করতে গেলে অক্সিলিয়ারি ভার্বের পরে নট সংক্ষিপ্ত রূপে বসে যাবে, তারপরে আসবে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস সেন্টেন্সের বাকি অংশ, সেন্টেন্সের বাকি অংশ। শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখতে হবে, যদি এই অক্সিলিয়ারি ভার্বযুক্ত সেন্টেন্সগুলো অ্যাফার্মেটিভ হয়, হাবোধক হয়, সেই ক্ষেত্রে এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। তো আমরা একটি উদাহরণ দিচ্ছি। কম্পিউটার ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ইনভেনশন। Okay, this is an assertive sentence with auxiliary verb অর্থাৎ বি ভার্ব। এই সেন্টেন্সটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে এই স্ট্রাকচারটি আমরা ফলো করব। এই স্ট্রাকচারটি ফলো করতে গেলে প্রথমে আসবে ইজ। লক্ষ্য করো, এই সেন্টেন্সটি কিন্তু হাবোধক অর্থাৎ অ্যাফার্মেটিভ। তো আমরা এই ক্ষেত্রে এই সেন্টেন্সটির এখানে নট ব্যবহার করে দেব। তাহলে এটি করব বিশেষ করে অর্থ ঠিক রাখতে, অর্থাৎ আমরা তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতেছি। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মোদ্দা কথা হলো, পরিবর্তিত বাক্যের অর্থ প্রদত্ত বাক্যের অর্থের ঠিক থাকতে হবে, অর্থাৎ এক্ষেত্রে অর্থের কোনো পরিবর্তন হতে পারবে না। সেই জন্য এই হাবোধক থাকলে নাবোধক করে দিতে হবে। প্লাস সাবজেক্ট, সাবজেক্ট ছিল কম্পিউটার, isn't computer an important invention? ওকে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এই প্রশ্নবোধক চিহ্নটা দিতে কিন্তু ভুলে যেও না, এটির জন্য নম্বর কাটা হবে, কারণ এই প্রশ্নবোধক চিহ্নটি নির্ধারণ করে দিবে প্লাস স্ট্রাকচার, এই দুটো জিনিস নির্ধারণ করে দিবে এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাই এই প্রশ্নবোধক চিহ্নটি অবশ্যই দিতে হবে এবং স্ট্রাকচারটিও অনুসরণ করতে হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমার এই বাক্যটি বুঝতে পারছো। তো এরকম বাক্য যদি আমরা আরো দুই একটা দেখি কেমন হয়, চলো আমরা স্ট্রাকচারটিও মুছে ফেলি, কারণ এটি তোমরা অলরেডি বুঝে গেছো। আমরা এখানে কিছু উদাহরণ দেব এখন। ওকে,
বাংলাদেশ is an overpopulated country. তো এই বাক্যটিকে আমরা কিভাবে করতে পারি? এটিও ঠিক, এই অক্সিলিয়ারি ভার্বটা আমরা শুরুতে আনবো, সেন্টেন্সটা হাবোধক, এখানে নট ব্যবহার হবে, প্লাস সাবজেক্ট থেকে বাকি অংশ, সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। শিক্ষার্থী বন্ধুরা, আমি এই সেন্টেন্সটি সম্পূর্ণ করলাম না, অর্থাৎ কতটুকু আমাদের পরিবর্তন করতে হবে সেই জায়গাটুকু আমি দেখাচ্ছি। জাস্ট এই অক্সিলিয়ারি ভার্বটি শুরুতে আসবে, হাবোধক থাকলে এখানে নাবোধক ব্যবহার করতে হবে, প্লাস এই সাবজেক্ট থেকে বাকি অংশ লিখে যেতে হবে, তাহলে হয়ে গেল এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। Dear learners, you have already got my point. Okay, let's to see our next sentence. আমরা এবার হ্যাভ ভার্ব ব্যবহার করে সেন্টেন্স গঠন করব এবং সেই সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করে সেটি দেখব। ওকে, দে হ্যাভ প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছে। নোটিস কেয়ারফুলি ডিয়ার লার্নার্স, এখানে আমি হ্যাভ ভার্ব পাচ্ছি সেন্টেন্সের মধ্যে। তো এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে গেলে ওই একই নিয়ম ফলো করতে হবে। শুরুতে হ্যাভ, সেন্টেন্স হাবোধক, এই কারণে নট, হ্যাভেন্ট, তারপর সাবজেক্ট, তারপরে সেন্টেন্সের বাকি অংশ, প্লাস প্রশ্নবোধক চিহ্ন। This is another type of sentence that starts with have verb. তো এই সেন্টেন্সগুলোকে আমরা এভাবে ইন্টারোগেটিভ করতে পারি। এভাবে আমি বলে রাখি, এইখানে যতগুলো ভার্ব লেখা আছে, এম থেকে শুরু করে একেবারে নিট পর্যন্ত যত ভার্ব আছে, এর কোনো একটা ভার্ব যদি সেন্টেন্সের মধ্যে সেটা এককভাবে থাকুক কিংবা প্রিন্সিপাল ভার্বের সহযোগী হিসাবে থাকুক, সেখানে এই ভার্বটি সেন্টেন্সের শুরুতে এনে হাবোধক হলে নাবোধক করে সেন্টেন্সকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তো আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পারছো। আমি অন্য সেন্টেন্সে যাব। ডিয়ার লার্নার্স, এবার আমরা দেখব এই অক্সিলিয়ারি ভার্ব যুক্ত প্লাস নেগেটিভ, এই ভার্ব আছে সেন্টেন্সের মধ্যে প্লাস সেন্টেন্সটি নেগেটিভ, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে কি আমরা নেগেটিভ ওয়ার্ডটি বাদ দিব না নেগেটিভ ওয়ার্ডটি রাখবো, সেটি আমরা দেখব। লেটস সি। I'm not interested in playing card. আমি কার্ড খেলতে আগ্রহী নই। তো ডিয়ার লার্নার্স, নোটিস হিয়ার, অক্সিলিয়ারি ভার্ব am এবং সেন্টেন্সে নট আছে, অর্থাৎ এই সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স যথারীতি। এই সেন্টেন্সটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমাদেরকে কোন নিয়ম ফলো করতে হবে? ডিয়ার লার্নার্স, বলে রাখি, এখানেও ঠিক অক্সিলিয়ারি ভার্বটি শুরুতে আসবে। এখন বিষয় হলো এই নট বা নেগেটিভ ওয়ার্ডটি এই সেন্টেন্সে লিখবো কি লিখবো না, দ্যাট ইজ দ্য কোশ্চেন। তো এখানে আসলে একটা বলে রাখি, অর্থ যদি ঠিক রাখতে হয় তাহলে এই নটটি আমাকে অবশ্যই বাদ দিতে হবে, যেহেতু আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতেছি। তো এই নট বাদ দিব, প্লাস সাবজেক্ট যা আছে তাই লিখবো। এম আই ইন্টারেস্টেড ইন প্লেইং কার্ড। এম আই ইন্টারেস্টেড ইন প্লেইং কার্ড, আমি কি কার্ড খেলতে পছন্দ করি? এর উত্তরটা মূলত এই পেয়ে যাচ্ছি, না, আই এম নট ইন্টারেস্টেড ইন প্লেইং কার্ড। তো এভাবে এই অক্সিলিয়ারি ভার্ব প্লাস নট যুক্ত যত প্রকার সেন্টেন্স আসুক, যত রকম সেন্টেন্স আসুক, সেটাকে ইন্টারোগেটিভ করতে গেলে অক্সিলিয়ারি ভার্বের শুরুতে নট ওমিট করে দিব, অর্থাৎ বাদ দিয়ে দিব,
প্লাস যথারীতি সাবজেক্ট থেকে বাকি অংশ ব্যবহার করব। এভাবে আমরা এই অক্সিলারি ভার্ব প্লাস নট যুক্ত সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ করতে পারি। ডিয়ার লার্নার্স, ইউ হ্যাভ গট মাই পয়েন্ট হোপফুলি। আমরা এবারে অন্য এক প্রকার অ্যাসার্টিভ সেন্টেন্স দেখব, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে অ্যাকশন ভার্ব। আমরা অ্যাকশন ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ করব। ওকে ডিয়ার লার্নার্স, ডু ইউ নো হোয়াট ইজ অ্যাকশন ভার্ব? তোমরা কি জানো অ্যাকশন ভার্বগুলো কি? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা জানো। অ্যাকশন ভার্ব হচ্ছে যে ভার্ব দ্বারা কোনো একটি কার্য সম্পাদন করা হয়, যে ভার্ব দ্বারা একটি কার্য সম্পাদন করা বোঝায়। আমি একটু বলে রাখি, গো, মেক, ডু, ওয়াক, look at the whiteboard and notice the word that I have written on the board. এখানে আছে go, make, do, walk. তোমরা প্রত্যেকটির অর্থ করো। go অর্থ যাওয়া, make অর্থ তৈরি করা, do অর্থ কোনো কিছু করা, walk অর্থ হাঁটা। অর্থাৎ এখানে প্রত্যেকটি শব্দ যে অর্থ প্রকাশ করলো তাতে কোনো না কোনো কার্য সম্পাদন করা বোঝাচ্ছে। তাই বলে রাখি, যে ভার্বের অর্থ দ্বারা কোনো কার্য সম্পাদন করা বা কার্য হওয়াকে বোঝায় সেই ভার্বগুলোকে আমরা সাধারণত অ্যাকশন ভার্ব বলি বা ডু ভার্ব বলি। হ্যাঁ, তো এই অ্যাকশন ভার্বগুলো যদি সেন্টেন্সে থাকে, সেই সেন্টেন্সটি কিভাবে আমরা ইন্টারোগেটিভ করব, দ্যাটস মাই নাও কোয়েশ্চেন। তো আমরা একটা এভাবে সেন্টেন্স তৈরি করি, তাহলে সহজেই বোঝা যাবে। আমরা একটু বলে এখানে লিখে রাখি, সেন্টেন্স উইথ অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বগুলো মূলত ডু ভার্ব বলা যায়, অথবা এটাকে আমরা প্রিন্সিপাল ভার্বও বলি, কখনো কখনো মেইন ভার্ব বলতে পারি। তো মূলত এটাকে অ্যাকশন ভার্ব বলার কারণ হচ্ছে এই ভার্বগুলো দ্বারা কোনো না কোনো কার্য সম্পাদন করা বোঝায়, এই জন্য। তো এখানে আমি একটু সেন্টেন্স লিখছি, হি রিডস আ স্টোরি। হি রিডস আ স্টোরি, সে একটা গল্প পড়তেছে, সে একটি গল্প পড়ছে। তো এই সেন্টেন্সটিকে লক্ষ্য করো, রিড যার অর্থ হচ্ছে পড়া। তো এই সেন্টেন্সে রিড ছাড়া, অর্থাৎ এই ভার্বটি ছাড়া আর কোনো ভার্ব নেই। তো যেই সেন্টেন্সগুলোতে এরকম শুধু অ্যাকশন ভার্ব থাকবে, কোনো সহযোগী ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকবে না, সেই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব সেটি একটু দেখব। আমি আরেকটি সেন্টেন্স লিখছি, দে ওয়ার্ক ইন দ্য ফিল্ড, তারা মাঠে কাজ করে। আমি আরেকটি সেন্টেন্স লিখব, উই ওয়েন্ট টু স্কুল প্লেগ্রাউন্ড। আমরা স্কুল প্লেগ্রাউন্ডে গিয়েছিলাম। তা আমি এখানে তিনটি সেন্টেন্স লিখেছি ডিয়ার লার্নার্স, নোটিস হেয়ার। প্রথম সেন্টেন্সটি আমরা টেন্সও ধরতে পারছি ইনশাল্লাহ, যে এই টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস সেন্টেন্সের বাকি অংশ, এইরকম স্ট্রাকচার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। প্লাস আরেকটি লক্ষণীয় বিষয়, এই মূল ভার্বটির সাথে একটা এস বা ইএস আছে, নিশ্চয়ই এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সঙ্গে এস বা ইএস হয়েছে। তো এই সেন্টেন্সকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করব সেটি এখন দেখব। তো ডিয়ার লার্নার্স, এখানে একটা কথা বলে রাখি, এই ধরনের সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সে যদি শুধু অ্যাকশন ভার্ব থাকে, সেই ক্ষেত্রে আমাকে ইন্টারোগেটিভ করতে গেলে ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করতে হবে টেন্স অনুযায়ী। তো এই সেন্টেন্সে যেহেতু এস আছে, আমাকে শুরুতে ডাজ ব্যবহার করতে হবে, ডাজ। আর সেন্টেন্সটি যেহেতু হাবোধক, তাই আমাকে এখানে নট, অর্থাৎ আগে আমরা এরকম কথা বলেছি, সেন্টেন্স হাবোধক হলে নাবোধক হয়ে যাবে,
ডাজেন্ট, তারপরে আসবে সাবজেক্ট, ডাজেন্ট হি, তারপরে আসবে মূল ভার্ব রিড, তারপরে আসবে স্টোরি অর্থাৎ সেন্টেন্সের বাকি অংশ। তো এখানে আমি কেন ডাজ ব্যবহার করেছি সেটি একটু বুঝতে হবে। এখানে যদি মূল ভার্বের সাথে এস বা ইএস থাকে, ইন্টিগ্রেটিভ করতে গেলে সেই সেন্টেন্সটিকে ডাজ ব্যবহার করতে, অর্থাৎ ডু এর সাথে ডাজ ব্যবহার, ডু প্লাস ইএস, এই ইএসটা মূলত এখান থেকে আসছে, এই এসটা এখানে এসে যুক্ত হয়, এটা ডাজ হয়ে গেছে। তো এভাবে এর মূল ভার্বের সাথে এস বা ইএস থাকলে আমরা ডাজ নট বা ডাজ ব্যবহার করে ইন্টিগ্রেটিভ করব, ডাজ ব্যবহার করে আমরা ইন্টিগ্রেটিভ করব। আমরা আরেকটা সেন্টেন্স দেখি, এখানে আছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস সেন্টেন্সের বাকি অংশ। তো এই সেন্টেন্সটিকে আমরা ডু ব্যবহার করে করতে পারি এবং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ হয়, নেগেটিভ হয়ে যাবে। ডোন্ট দে ওয়ার্ক ইন দ্য ফিল্ড, তারা কি মাঠে কাজ করে না? তার মানে অবশ্যই মাঠে কাজ করে। তো আমি এখানে ডু ব্যবহার করার কারণ হচ্ছে আমার এখানে মূল ভার্বটি ছিল ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এই ভার্বটি বেস রূপে আছে, তাই ডু এর সাথে কোনো এস ইএস এরকম কিছু যুক্ত হবে না। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্ব যখন বেস ফর্ম থাকবে, অ্যাকশন ভার্বটা যদি বেস ফর্মে থাকে, তখন আমাকে এখানে ডু ব্যবহার করতে হবে। আরেকটা কথা বলে রাখি আবারও, মূল ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে, তাহলে আমাকে এখানে ডাজ ব্যবহার করতে হবে ইন্টারোগেটিভ করতে। Dear learners, you have got my point. I hope that আমরা নিচে আরেকটি সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্সটি কিভাবে করব আমি একটু মুছে দেই, তোমাদের জন্য এখানে বুঝতে সুবিধা হবে। আমি এই সেন্টেন্সটিকে কিভাবে ইন্টারোগেটিভ করে সেটি উপরে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখানে ডিড, সেন্টেন্স হাবোধক হওয়ার কারণ নট, ডিডেন্ট উই go, didn't we go to school, playground, প্রশ্নবোধক চিহ্ন। এখানে আমি কেন ডিড ব্যবহার করেছি সেটা একটু আমাদের জানতে হবে। লক্ষ্য করো, এই ভার্বটি গো ভার্বের পাস্ট ফর্ম, ওয়েন্ট, গো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। যদি অ্যাফার্মেটিভ অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাকশন ভার্ব বা মেইন ভার্বটি যদি এভাবে পাস্ট ফর্মে থাকে, ইন্টারোগেটিভ করতে গেলে এখানে এরকম ডিড ব্যবহার করে ইন্টারোগেটিভ করতে হবে। প্লাস সেন্টেন্সটা হাবুদক হওয়ার কারণে নট ব্যবহার হয়েছে, প্লাস সাবজেক্ট ব্যবহার করেছি, প্লাস গো ভার্বটি আসলো কোথা থেকে সেটি দেখতে হবে। এই ওয়েন্ট ভার্বটি যখন পাস্ট ফর্ম ছিল, এইটা পাস্ট ফর্ম হওয়ার কারণে আমরা এখানে ডিড ব্যবহার করেছি। তো এটি যখন ডিড ব্যবহার করেছি এখানে, তখন আমার এই বেস মূল ভার্বটা বা অ্যাকশন ভার্বটা বেস ফর্মে চলে যাবে, কারণ একই সেন্টেন্সে দুটো পাস্ট হবে না। অর্থাৎ যেই আমি যদি ডিড ব্যবহার করে ইন্টারোগেটিভ করি, তাহলে মূল ভার্বটি অবশ্যই আমাকে বেস ফর্ম ব্যবহার করতে হবে। অর্থাৎ একই ভার্বের দুইটা পাস্ট রূপ একই সেন্টেন্সে হওয়ার কথা নয়। তাই আমরা যদি এখানে ডিড ব্যবহার করি, অর্থাৎ এটা দ্বারাই বোঝানো হবে এটি পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, তাই এখানে আর ওয়েন ব্যবহার করতে হবে না। এভাবে আমরা ডু ডাজ ডিড কোথায় ব্যবহার করব সেটা বুঝতে পারবো। তো ডিয়ার লার্নার্স, আমরা আরেকটু দেখি, তাহলে তোমাদের একেবারেই একটা ক্লিয়ার কনসেপশন তৈরি হবে। আমরা দেখি ডু ডাজ ডিড যুক্ত যদি নেগেটিভ সেন্টেন্স হয়, যেমন ধরো এরকম একটি সেন্টেন্স আছে, করিম ডাজেন্ট ড্রিঙ্ক টি, করিম চা পান করে না। এই সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স, এখানে নট আছে এবং এটি নেগেটিভ করা হয়েছে ডাজ ব্যবহার করে। তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব? এরকম ডু ডাজ ডিড প্লাস নট যুক্ত সেন্টেন্সকে যদি আমাকে ইন্টারোগেটিভ করতে হয়, তাহলে সেখানে আমার প্রথম কথা হলো আমি নট এটাকে ক্রস অর্থাৎ এটাকে ওমিট করে দেব, এটাকে বাদ দিয়ে দেব। বাদ দেওয়ার পরে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব যেটা থাকবে, এটা আমার সেন্টেন্সের শুরুতে চলে আসবে। ডাজ, তারপরে সাবজেক্ট করিম,
ড্রিঙ্ক টি। ডাজ করিম ড্রিঙ্ক টি? করিম কি চা পান করে? তার উত্তরটা হলো সাধারণত এই যে করিম ডাজ নট ড্রিঙ্ক টি। এখানে যদি ডাজ নট না থেকে যদি ডিড নট থাকতো, যদি থাকতো এরকম করিম ডিড নট, করিম ডিড নট send him the message, করিম তাকে মেসেজটি পাঠায়নি। তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? ঠিক একই রকম এই ডিড সেন্টেন্সের শুরুতে ব্যবহার হবে। আমি দেখি কোথায় কোথায় পরিবর্তনটা আসছে। ডিড সেন্টেন্সের শুরুতে ব্যবহার করতে হবে, প্লাস এই নট এটি বাদ দিয়ে দিব, প্লাস সাবজেক্ট, প্লাস এই ভার্বের ফর্ম যেভাবে আছে সেভাবেই থাকবে, আর কোনো কিছুতে পরিবর্তন আসবে না। ডিড করিম সেন্ড হিম দ্য মেসেজ, আমি নিচে লিখে দিচ্ছি প্রশ্নবোধক চিহ্ন। এভাবে আমরা ডু নট, ডাজ নট বা ডিড নট যুক্ত সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে পারি। Dear learners, hopefully you have understood my point. This is not actually difficult to understand. If you careful and attentive, it will not be so serious to understand. Okay, আমরা আরেকটা সেন্টেন্স দেখাতে যাচ্ছি, তাহলে আমরা এই প্রকার সেন্টেন্স থেকে চলে যাব। Students do not involve themselves in antisocial অন্য একটি সেন্টেন্স লিখব। They do not সাপোর্ট আস, তারা আমাদেরকে সমর্থন করেনি। তো এই ক্ষেত্রে ডু প্লাস নট আছে, এই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করবো ঠিক আগের নিয়মে। আমরা এই নটটাকে ওমিট করে দিব, এটাকে এখান থেকে বাদ দিয়ে দিব, প্লাস ডু থাকবে, এটি সেন্টেন্সের শুরুতে চলে আসবে। ডু দে সাপোর্ট আস, ডু দে সাপোর্ট আস, এভাবে আমরা ইন্টারোগেটিভ করতে পারি। Dear learners, you have already got my point, what I am going to teach you. তো এখানে জটিলতার কোনো সুযোগ নেই, এই সেন্টেন্সগুলো খুবই সহজ এবং যা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রত্যেকটা ক্লাসেই গ্রামার অংশে, বিশেষ করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অংশে এরকম সেন্টেন্সগুলো আসে। তোমরা এটি চর্চা করলে অবশ্যই এর থেকে নম্বর পেতে পারো। তো এবারে আমরা দেখব আরেক ধরনের সেন্টেন্স দেখব যে এভরিবডি এভরিওয়ান যুক্ত সেন্টেন্স যদি অ্যাসার্টিভ হয়। কি সেন্টেন্স? এভরিবডি, আমি এটা এখানে লিখে রাখি, এভরিবডি এভরিওয়ান অথবা অল, এরকম কোনো শব্দ যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে থাকে, এভরিবডি এভরিওয়ান অল, এরকম কোনো সেন্টেন্স যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, এরকম শব্দ অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করব সেটি আমরা দেখব। ডিয়ার লার্নার্স, নোটিস কেয়ারফুলি। আমরা একটা সেন্টেন্স লিখছি আগে, দেখো, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। তো এই সেন্টেন্সটিকে আমরা যদি ইন্টারোগেটিভ করি তাহলে কিভাবে ইন্টারোগেটিভ করতে
পারি। তো খুবই সহজ একটি উপায় আছে এটিকে ইন্টিগ্রেটিভ করার জন্য। যেমন ধরো আমরা এভরিবডি এই কথাটুকুকে বাদ দিয়ে দিব, এই কথাটুকু পুরোটুকু বাদ দিয়ে আমরা এখানে হু ব্যবহার করব, এইটুকু পরিবর্তে হু ব্যবহার করব, প্লাস ডু নট, ডাজ নট, ডিড নট এর একটা ব্যাপার এখানে আসে। তো যেহেতু মূল ভার্ব প্লাস এস আছে, এই মূল ভার্ব প্লাস এস আছে, তো এখানে আমাদের ডাজ নট ব্যবহার করতে হবে। হু ডাজ নট, অর্থাৎ এই নটকে সংক্ষেপও লেখা যায় হু ডাজ নট, এরপরে মূল ভার্বের বেস ফর্ম হবে, কারণ এস থাকায় আমি ডাজ করে ফেলেছি, ডাজ ব্যবহার করার ফলে মূল ভার্বটি আবার বেস ফর্মে চলে যাবে। তো হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি, হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি, কে সুখী হতে না চায়, তার মানে হলো সবাই সুখী হতে চায়। ডিয়ার লার্নার্স, আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে এভরিবডি, এভরিওয়ান, অল এরকম যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে সাবজেক্ট হিসাবে, সেই সেন্টেন্সকে কীভাবে ইন্টিগ্রেটিভ করব সেটি অলরেডি আমি এখানে দেখিয়েছি। সেটি ইন্টিগ্রেটিভ করতে গেলে এভরিবডি থাকুক, অল থাকুক, এভরিওয়ান থাকুক বা অল থাকুক, যাই থাক না কেন, তার পরিবর্তে হু বসবে, প্লাস সাধারণত এখানে সেন্টেন্সটি এভরিবডি এভরিওয়ান সেন্টেন্সে থাকলে সাধারণত সেন্টেন্সটা সেন্টেন্স সাবজেক্টটি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হওয়ার কারণে মূল ভার্বের সাথে এস হয়। তো এই কারণে আমাকে এখানে ডাজ নট ব্যবহার করতে হবে, হু ডাজন্ট ওয়ান্ট টু বি হ্যাপি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমি এভরিওয়ান যুক্ত একটি সেন্টেন্স দেখাবো। লুক অ্যাট হিয়ার, everyone likes flower, সবাই ফুল পছন্দ করে। এই সেন্টেন্সটিকে ইন্টিগ্রেটিভ করতে গেলে হু ডাজন্ট লাইক ফ্লাওয়ার, হু ডাজন্ট লাইক ফ্লাওয়ার, কে পছন্দ করে না, তার মানে হচ্ছে সবাই পছন্দ করে। তো এভাবে আমরা এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত সেন্টেন্সকে ইন্টিগ্রেটিভ করতে পারি। আমি অল যুক্ত সেন্টেন্সকে কিভাবে করতে পারি? অল should respect senior, বড়দের সম্মান করা উচিত সকলেরই। তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে করব? একই নিয়ম, এখানেও সেন্টেন্সের শুরুতে হু ব্যবহার করব, প্লাস এইখানে ডাজ ব্যবহার হবে না, কারণ এই সেন্টেন্সে অলরেডি একটা অক্সিলিয়ারি ভার্ব আছে। তো ওই সেন্টেন্সটাকেই আমাকে ব্যবহার করতে হবে, হু শুড নট রেসপেক্ট সিনিয়র, কার উচিত নয়, অর্থাৎ সকলের উচিত। এভাবে আমরা এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত সেন্টেন্সকে ইন্টিগ্রেটিভ করতে পারি। ডিয়ার লার্নার্স, তোমরা এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারছো। আমি আরেক ধরনের সেন্টেন্স দেখাবো, যেটা তোমরা অনেকেই কনফিউজ হয়ে যাও কি কি হবে। তো সেটি আমি একটু দেখাচ্ছি। এভরি প্লাস নাউন, অর্থাৎ এভরির পরে যদি কোনো নামবাচক শব্দ থাকে, এভরির পরে যদি কোনো নামবাচক শব্দ থাকে, সেটি কিভাবে আমরা ইন্টিগ্রেটিভ করব সেটি একটু দেখব। যেমন ধরো একটু উদাহরণ দেখো, এভরি মাদার, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই এভরি, এই কথা বা এই সাবজেক্টটার জন্য বা এই শব্দটার জন্য আমরা যা ব্যবহার করব সেটা হলো ইজ দেয়ার, ইজ দেয়ার এনি। এভরির জন্য এখানে আমরা ইজ দেয়ার এনি ব্যবহার করব,
প্লাস তারপরে যে নাউনটি থাকবে সেই নাউনটি ব্যবহার করতে হবে। ইজ দেয়ার এনি মাদার, তারপরে হু ব্যবহার করতে হবে, তারপর ডু নট ডাজ নট ব্যবহার করতে হবে ভার্বের রূপ দেখে। হু ডাজেন্ট লাভ হার চাইল্ড। অর্থাৎ এভরি পরে যে কোনো নাউন যদি থাকে তাহলে আমরা ইন্টারোগেটিভ করব কিভাবে? ইজ দেয়ার এনি প্লাস প্রদত্ত নাউনটি, অর্থাৎ যে নাউনটি থাকবে এভরির পরে, তারপরে হু বসাবো, তারপরে ডাজ নট, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। ইজ দেয়ার এনি মাদার হু ডাজেন্ট লাভ হার চাইল্ড? এমন কোনো মা আছেন যিনি তার সন্তানকে ভালো না বাসেন? তো এমন করেই আমরা এই ইন্টিগ্রেটিভ করতে পারি। এটি খুব সহজ একটি প্রক্রিয়া, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবেন। তো আমরা এখানে দেখিয়েছি এভরিবডি, এভরিওয়ান, অল এবং এভরি প্লাস নাউন যুক্ত সেন্টেন্সকে কিভাবে ইন্টিগ্রেটিভ করে সেটি আমরা অলরেডি দেখিয়েছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে আমি আমার ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর দুটো উদাহরণ আমরা দেখাবো, আর দু ধরনের সেন্টেন্স কিভাবে করে। তো স্টে উইথ মি প্লিজ। এটিও মুছে দিচ্ছি। কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি নেভার থাকে, নেভার যুক্ত সেন্টেন্সকে ইন্টিগ্রেটিভ কিভাবে আমরা করতে পারি। যেমন ধরো একটা উদাহরণ আমি লিখি নেভার যুক্ত সেন্টেন্সে। I never go to Cox's Bazar. Suppose আমি কখনো কক্সেস বাজার যাইনি, হয়তো এখনো আমার যাওয়া হয়নি। তো এই সেন্টেন্সটিকে কিভাবে আমরা ইন্টিগ্রেটিভ করব সেটি দেখার বিষয়। তো এখানে দেখো সাবজেক্ট প্লাস নেভার প্লাস গো, অর্থাৎ ভার্বের বেস ফর্ম আছে, সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম আছে, এই অন্য কোনো ভার্ব নেই, অর্থাৎ এটি একটি অ্যাকশন ভার্ব। তোমাদের মনে আছে তো নিশ্চয়ই অ্যাকশন ভার্ব। তো এখানে একটি অ্যাকশন ভার্ব আমরা পাচ্ছি। তো এই জন্য আমাকে প্রথমে কি ব্যবহার করতে হবে? ডু ব্যবহার করতে হবে। তারপরে সাবজেক্ট ডু আই, তারপরে নেভারের পরিবর্তে এভার, ডু আই এভার, এবারে গো টু কক্সেস বাজার, সেন্টেন্সের বাকি অংশ বসবে, প্রশ্নবোধক চিহ্ন বসবে এভাবে। অর্থাৎ এখানে বিশেষ লক্ষণীয় ব্যাপার হলো নেভারের পরিবর্তে এভার বসবে। তো এইভাবে আমরা নেভার যুক্ত সেন্টেন্সকে ইন্টিগ্রেটিভ করতে পারি। যত রকম এরকম নেভার যুক্ত যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় এবং সেখানে যদি এই স্ট্রাকচার থাকে, তো এরকম করে আমরা টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড ব্যবহার করব, প্লাস সাবজেক্ট ব্যবহার করব, প্লাস নেভারের পরিবর্তে এভার ব্যবহার করব, সেন্টেন্সের বাকি অংশ হুবহু বসে যাবে। এভাবে আমরা নেভার যুক্ত সেন্টেন্সকে ইন্টিগ্রেটিভ করতে পারি। আরেকটা ব্যাপার হলো নাথিং যুক্ত সেন্টেন্সকে কিভাবে ইন্টিগ্রেটিভ করে। নাথিং যুক্ত সেন্টেন্সকে আমরা ইন্টিগ্রেটিভ করব। দেখো একটা উদাহরণ নাথিং যুক্ত সেন্টেন্সকে ইন্টিগ্রেটিভ করার। যেমন ধরো আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছু বলার নেই। এখানে আমি লিখেছি আমার কিছু বলার নেই। তো এখানে নাথিং আছে আমার সেন্টেন্সে, সেন্টেন্সের ভিতরে আবার অক্সিলিয়ারি ভার্ব আছে হ্যাভ। এই সেন্টেন্সটিকে কিভাবে আমরা করব, আশা করি তোমরা এটি পারবে। তারপর আমি করে দিচ্ছি যে এখানে আমি প্রথমে সেই অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ ব্যবহার করব, তারপরে সাবজেক্ট ব্যবহার করব, তারপরে এই নাথিং এর বিপরীত শব্দ অর্থাৎ নাথিং এর অপোজিট ওয়ার্ড বা নাথিং এর অ্যান্টোনিম হ্যাভ আই এনিথিং, নাথিং এর বিপরীত এনিথিং ব্যবহার করতে হবে। হ্যাভ আই এনিথিং টু সে, হ্যাভ আই এনিথিং টু সে। তার মানে লক্ষ্য করো কি পরিবর্তন হলো, অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ শুরুতে আসলো, তারপর সাবজেক্ট বসলো,
নাথিং এর পরিবর্তে এনিথিং বসলো, যা আছে বাকি অংশ হুবহু বসলো। এভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে পারি। নেভার যুক্ত সেন্টেন্সকে আমরা দেখিয়েছি, নাথিং যুক্ত সেন্টেন্সকে আমরা দেখিয়েছি। এভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে পারি। ডিয়ার লার্নার্স, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি এটি অতীব প্রয়োজনীয় একটি গ্রামার আইটেম তোমাদের জন্য, বিশেষ করে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকলের জন্যই। তোমরা এটি বাসায় যদি প্র্যাকটিস করো এবং নিজেদের লেখালেখির মধ্যে নিজেরা যখন ফ্রি হ্যান্ড লিখতে চাও, নিজেরা যখন কম্পোজিশন পার্টে কোনো কিছু লিখতে চাও, তখন এরকম অনেক সেন্টেন্স আসে যা তোমরা নিজেরাই তৈরি করতে পারবে এবং নিজেরাই লিখতে পারবে। তো আশা করি তোমরা এই ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পারছো এবং এটি প্র্যাকটিসও করবে বাসায়। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এখন আমাদের এই করোনা মহামারী চলছে সারা বিশ্বে। তো এখানে আমাদের বাসায় নিরাপদে থাকতে হবে, কোনো প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না একেবারেই। তোমরা বাসায় যতটুকু সময় পাও পড়াশোনা নিয়ে থাকো, প্লাস আনন্দ বিনোদন ঘরে বসে যতটুকু করা যায় ততটুকু করবে। হ্যাঁ, তোমাদের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ।